অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি ব্যাপার রাহুল, দুদিন ফোন করনি যে? কাজটা নিজের গ্রিপে আনছিলাম, প্রায় চলেও এসেছে। ওয়ান বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আদিদেবের ব্রেন ওয়াশ করতে পেরেছো? এতটাই পেরেছি যে আদিদেব এখন আমাকে ওর বাড়িতে থাকতে বলেছে। রিয়েলি? যাপ, শুধু তাই নয়, আদিদেব আমাকে অলমোস্ট সমুদ্র জায়গায় বসিয়ে দিয়েছে। স্ট্রেঞ্জ, আমি আদিদেবকে খুব ভালো করে চিনি রাহুল। এত তাড়াতাড়ি ও তোমায় বিশ্বাস করে নিল, আমার কিন্তু অবাক লাগছে। অবাক লাগলেও এটাই সত্যি মা। এখন আমি আদিদেবকে যা বলবো আদিদেব ঠিক তাই করবে। আগে সমুদ্রকে সব জায়গায় নিয়ে যেত, এখন আমাকে নিয়ে যাচ্ছে। ভেরি গুড, প্রাউড অফ ইউ। বাই দ্য ওয়ে, আদিদেব আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি? না মা, আদিদেব তোমার ব্যাপারে কিছু জানতে চাইনি, তবে প্রীতি তোমার নাম জানতে চাইছিল। দেন ও আমি স্মার্টলি এড়িয়ে গেছি। তোমার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। যতদিন না আমি ওদের সামনে গিয়ে দাঁড়াচ্ছি ততদিন কেউ যেন জানতেও না পারে যে তুমি আমারই ছেলে। জানতে পারবে না মা। আই বিলিভ ইন ইউ বেটা। আমি জানি, আই এম শিওর এবার আমিই জিতবো। জিতবে, জিততেই হবে। তোমার ছেলে তোমার পাশে আছে তো। মা, তোমার জন্য আদিদেবের সাথে আর প্রীতির সাথে আমি এই গেমটা খেলছি, আর যতদিন না তোমাকে জেতাতে পারবো খেলবো। ইউ হ্যাভ টু উইন। তুমি আমাকে জাস্ট কটা দিন সময় দাও, তুমি যা চাইছো তাই হবে। কিন্তু তুমি যা করবে খুব সাবধানে করবে। আদিদেব কিন্তু নিজের ছায়াকেও বিশ্বাস করে না। আমি আদিদেবকে টপ টু বটম চিনে গেছি মা। বিজনেসেও নাম্বার ওয়ান হলেও এইসব কেসেও একদম জিরো। ওর জীবনের একটাই প্রবলেম, তারা। তারা আদিদেবের জীবনের হেডেক। এন্ড আই থিঙ্ক আমি ঠিক রুটেই আছি, আর সবকিছু আমাদের প্ল্যান ওয়াইজই হচ্ছে। তারা আর সমুদ্র ছাড়া গোটা মৈত্র ফ্যামিলি আমাকে বিশ্বাস করে। এরপর জাস্ট দিদা এসে কথা বললে প্রীতির সাথে আমার বিয়ে হয়ে যাবে, আর তুমি যা যা ভেবেছো তাই হবে। Well done, my boy. Take care, okay? লাভ ইউ মা। Love you too, beta. রাখছি। Bye. তার মানে রাহুল একটা প্ল্যান নিয়েই বাড়িতে এসেছে, কিন্তু কে রাহুলের মা? স্যার, বসো। না না, ইটস ওকে, আপনি বলুন। ইটস নট ওকে সমুদ্র, বসো। তোমাকে এভাবে ডাকলাম বলে তুমি কিছু মনে করবে না তো? আপনি এভাবে কেন বলছেন স্যার? তুমি যদি আগের সমুদ্র হতে তাহলে এসব কথা বলতাম না, কিন্তু এখন বলতে বাধ্য হলাম। যাই হোক, কাজের কথায় আসা যাক। তোমাকে যে কারণে এখানে ডাকলাম, সোলার প্রজেক্টের ব্যাপারে অরবিন্দর সাথে কথা হচ্ছিল। প্রজেক্টটা তোমার নামেই নেব ভেবেছিলাম, কিন্তু ধর্মেন্দ্র আমাকে বললো যে প্রজেক্টটা কোম্পানির নামে নিতে। কারণটা আশা করি তুমি খুব ভালো করে জানো, কিন্তু সেটার জন্য তোমার সাইন লাগবে। দিন স্যার। সমুদ্র, সমুদ্র ডকুমেন্টসগুলো একবার পড়ে নিয়ে তারপর সাইন করো। স্যার, সেটার কোনো দরকার নেই। আপনি হয়তো এখন আমাকে বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আমি এখনো আপনাকে বিশ্বাস করি স্যার। আপনি যদি আমাকে ব্ল্যাঙ্ক পেজও দিয়ে দেন, আমি সেখানেও সাইন করে দেবো।
নিন স্যার। আমি তাহলে এবার এলাম। সমুদ্র, ইয়েস স্যার। আমি যে তোমাকে কতটা বিশ্বাস করতাম, কতটা ভালোবাসতাম, সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু মাঝখানে এমন কিছু ঘটনা ঘটে গেল যার জন্য আমি আর দেখো সমুদ্র, সন্দেহ থাকলে ভালোবাসা যায় না, আর ভালোবাসা থাকলে সেখানে কোনো সন্দেহ থাকতে পারে না। আমি আগের সমুদ্রকে ফিরে পেতে চাই। দেখো, তুমি যদি কোঅপারেট করো তাহলে আবার সবকিছু আগের মতো ঠিক হতে পারে। আমি তোমাকে অলরেডি লাস্ট চান্স দিয়েছি এবং সেটাই তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তুমি আবার আগের সমুদ্র হয়ে ফিরে এসো। Prove yourself. বলুন স্যার, কি করতে হবে? ওই মেয়েটাকে ছেড়ে দাও। ওকে বলে দাও যে তুমি এই বিয়েটা মানো না। ওকে বলে দাও যে তুমি এই বিয়েটা আমার জন্যই করেছিলে, আর আমার কথাতেই ওকে ছাড়তে তুমি বাধ্য হচ্ছ। স্যার, আপনার কথা আমি কি হলো সমুদ্র, চুপ করে গেলে কেন? কিছু না ম্যাডাম, অ্যাকচুয়ালি স্যারের সাথে সোলার প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। স্যার, আমাকে একটু সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। আদি, তুমি কি সমুদ্রকে কিছু বললে? না, আমার মনে হলো ও যেন কিছু একটা লুকোলো। ওকে দেখে খুব আপসেট মনে হলো। আচ্ছা, আর আমি আপসেট হয়ে থাকলে সেটা তোমার চোখে পড়ে না, আর সমুদ্রের ব্যাপারটা তোমার চোখে পড়লো। হ্যাঁ, আমরা দুজনেই আপসেট, আর কারণটা হচ্ছে ওই মেয়েটা। ওই মেয়েটার জন্য আমরা আপসেট। ওই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তারাকে এই বাড়ি থেকে বের করার মতো কোনো অধিকার আমার নেই আদি। এই বাড়িটা দিদির বাড়ি, আর তারা দিদির মেয়ে। আচ্ছা আদি, তুমি সব ব্যাপারটা একটু অন্যরকম ভাবে ভাবতে পারো না? তোমার কি মনে হচ্ছে না তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো? আদি, তুমি কেন এরকম করছো গো? আমার মেয়েটাকে আমার চোখের সামনে তুমি কেন এভাবে অপমান করছো? আমি মা আদি, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি আর কত কষ্ট দেবে বলতে পারো? তার থেকে না, তুমি একটা কাজ করো, জানো, তুমি আমাকে মেরে ফেলো, শেষ করে দাও, আমাকে সব ঝামেলা মিটে যাক, আমি দিদির কাছে চলে যাই। এসব আমি আর দেখতে পাচ্ছি না। তখন তুমি এ বাড়িতে যা খুশি তাই করো, কি হচ্ছে না হচ্ছে আমি আর কিচ্ছু দেখতে আসবো না আদি। মধুজা, কথা বাড়িও না প্লিজ, কথা বাড়িও না। তোমার জন্যই ওই মেয়েটা এত হাসকারা পেয়েছে। যে মেয়েটা আমার চোখের সামনে এসে দাঁড়াতে ভয় পেত, সেই মেয়েটা আমার মুখে মুখে তর্ক করছে। সে আমাকে বলছে ওকে নাকি এই বাড়ি থেকে আমি বের করতে পারবো না। এত সাহস, এত সাহস পেলো কোথা থেকে? ও তোমার থেকে এত সাহস পেয়েছে। তোমার আশকারায় এই মেয়েটা আমাকে এত অপমান করছে মধুজা। না দি, তারা আমার কাছ থেকে কোনো সাহস পায়নি। তারা যা কিছু করছে দিদির কথা শুনে করছে। আর তুমি না, এটা এখন বুঝবে না গো। তবে আমার বিশ্বাস একদিন না একদিন তুমি ঠিক বুঝবে। সময় তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে, তখন তুমি বুঝতে পারবে। আমার আভেরি আমার এগেনস্টে যাবে? এটা হতে পারে না। আমি প্রমাণ করে দেব তুমি ভুল, প্রমাণ করে দেব। দি ভাই, আরে প্রীতি, আমি তোকেই ডাকবো ভাবছিলাম। কেন, কিছু হয়েছে? সেরকম কিছু না, কিন্তু একটা ব্যাপারে আমার তোর সাথে কথা ছিল। কি হয়েছে বল না। আগে তুই বল, তুই কি বলতে এসছিস? আমি পরে বলছি,
তুই আগে বল কি হয়েছে। কিছু হয়নি প্রীতি, আমার রাহুলের ব্যাপারে তোর কাছ থেকে একটু জানার ছিল। তুই রাহুলকে খুব কাছ থেকে চিনিস তো? মানে ছেলেটা ভালো তো? তুই আমাকে কেন এই প্রশ্নটা করছিস? রাহুল খুব জেনুইন ছেলে। তুই ওর ফ্যামিলির ব্যাপারে কিছু জানিস? মানে ওর বাবা মা ফ্যামিলির কারোর সাথে তোর কোনোদিন দেখা হয়েছিল বা তুই কথা বলেছিস? না রে দি ভাই, ওর ফ্যামিলির কারোর সাথে আমার দেখা হয়নি। রাহুল আমাকে একবার ওর মায়ের সাথে কথা বলাতে চেয়েছিল, কিন্তু আমি সেদিন খুব রেগেছিলাম, তাই আর কথা হয়নি। আর তাছাড়া ওই মালয়েশিয়াতে যখন ছিলাম তখন তো আমি ভাবতেই পারিনি যে আমাদের রিলেশনটা এত দূর এগোবে। তাই আমি শুধু ওকেই চিনি, ওর ফ্যামিলির কারোর সাথে আমার দেখা হয়নি। এই দি ভাই, তুই আমাকে এই কথাগুলো কেন বলছিস? বলছি কারণ আছে। সেদিন যখন পুলিশ আমাদের থানায় নিয়ে যাচ্ছিল তখন রাহুলের মা ফোনে কথা বলেছিল, মনে পড়ে? রাহুলের মায়ের একটা কথায় কিন্তু পুলিশ আমাদের ছেড়ে দিয়েছিল। তার মানে নিশ্চয়ই তার পাওয়ার আছে। তাই জিজ্ঞাসা করছিলাম কে ওর মা। এটা আমাকে এখনো বলেনি। কেন রে দি ভাই, তোর কি কোনো সন্দেহ হচ্ছে? ওর মা কি আমাদের কোনো? না, ঠিক সন্দেহ না। দি ভাই, আমি জানি না তুই কি ভাবছিস, তবে রাহুল কিন্তু আমাকে খুব ভালোবাসে। ও খুব সরল মনের ছেলে। স্যাম যেরম তোর কেয়ার করে, ও ঠিক সেইভাবে আমার কেয়ার করে। ও আমার ছোটোখাটো ব্যাপারগুলোকে খুব খেয়াল রাখে। দি ভাই জানিস, ও কিন্তু আমার ওপর কোনো দিনও রাগ করেনি। আমি ওর সাথে খুব ভালো থাকবো। আমি কখন কি চাই না চাই ও সবটা বুঝতে পারে। ও আমাকে মানিয়েও নিতে পারে। রাহুল হচ্ছে আমার কাছে ভগবানের দেয়া একটা গিফট। আমি ওকে কোনো দিনও হারাতে চাই না, আমার কাছে রাখতে চাই। তুই রাহুলকে সত্যিই খুব ভালোবাসিস প্রীতি। হাতে নাতে কোনো প্রমাণ না পেয়ে আমি এখন তাহলে তোকে কিচ্ছু বলছি না। এই দি ভাই, কি ভাবছিস? না না, তেমন কিছু না, তুই বল। বলছিলাম আমার রাহুলের সাথে কথা হয়েছে। কি বিষয়? এই যে বাবা এখন স্যামের থেকে রাহুলকে বেশি বিশ্বাস করছে। আচ্ছা, রাহুলের কি বক্তব্য? আমি ওকে বললাম, আর ও আমাকে কথা দিয়েছে যে বাবা যদি তোরা স্যামের এগেনস্টে কোনো রকম কোনো প্ল্যান করে ও হেল্প করবে না। আর ও আমাকে এটাও বলেছে যে বাবা যদি তোকে আর স্যামকে আলাদা করতে চায় তাহলে ও সবার আগে প্রোটেস্ট করবে। রাহুল কি কোনো গেম খেলছে? আমার মন বলছে রাহুলের কোনো প্ল্যান আছে। রাহুলের ডিটেলসটা আমাকে জানতেই হবে। এই দি ভাই, কি এত ভাবছিস? না প্রীতি, তুই যে কথাগুলো বললি আমি সেগুলোই ভাবছিলাম। জানিস দি ভাই, রাহুল যে তোদেরকে নিয়ে এতটা ভাবছে সেটা আমি নিজেই কোনোদিন ভাবতে পারিনি। এখন আমার মনে হচ্ছে আমি রাহুলকে পেয়ে খুব লাকি। জানিস, ওর দিদা আসছে বাবার সাথে কথা বলতে, আর তারপরেই নাকি আমাদের বিয়ে। আমি তো ভাবতেই পারছি না। এই দি ভাই, তোকে কিন্তু আমাদের বিয়ে সমস্ত দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? বল। কিছু বলার নেই তো, আমি এমনিই বসলাম। আমাকে একটা কথা বলবি? বলো। তোর মনটা ভালো নেই তাই না? হঠাৎ এই এই প্রশ্ন কেন? সত্যি কথা বলতো, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোর মন একদম ভালো নেই। না ঠাম্মি, এরকম কিছু না। তারা, তোর কি মনে হয় তুই চেষ্টা করলেও আমাদের কাছ থেকে কিছু লুকোতে পারবি? হ্যাঁ, তবে তুই অনেকটা বদলে গেছিস। যেভাবে আদির চোখে চোখ রেখে কথা বললি, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। আসলে আদি কি ভাবে বলতো? ও যখন খুশি, যেমন খুশি
তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, সেটা ওর অধিকার। কিন্তু ওর এটা বোঝা খুব দরকার ছিল তুইও ওর চোখে চোখ রেখে কথা বলতে পারিস। কি হলো? কি হয়েছে আমায় বল। না মামনি, আসলে আমি বাবার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছি, আমার একটুও ভালো লাগছে না। আমি কোনোদিন বাবার মুখে মুখে তর্ক করতে চাইনি। বাবা যেটা বলেছে আমি সেটাই মেনে নিতে চেয়েছি। ভুলটা তো তুই ওখানেই করেছিলি। ওর সব কথা মেনে নিতে নিতে ওর ভুল কাজগুলোকে তুই প্রশ্রয় দিতে শুরু করে দিয়েছিলি। বিশ্বাস কর দিদিভাই, এটা না দরকার ছিল। কিন্তু ঠাম্মি, এতে তো বাবা আমাকে আরো ভুল বুঝছে। আদি তোকে কবে ঠিক বুঝেছে এটা আমাকে বলতো। আমার একটা কথা শোন তারা, তুই না আদির সঙ্গে যতই ভালো ব্যবহার কর, যতই তুই আদির কথা শুনে চলার চেষ্টা কর, ও ঠিক তোর একটা না একটা ভুল খুঁজে বার করবেই। তাই আমি একটা কথা বলছি তারা, তুই না একদম কষ্ট পাস না। আর তাছাড়া তুই তো নিজের ইচ্ছায় কিছু করিসনি। তোকে দিদি যা বলেছে তুই ঠিক তাই করেছিস। তাহলে বাদ দে, এখন আর এসব কথা একদম ভাববি না। হ্যাঁ দিদিভাই, তোর কি হয়েছে বলতো? তুই অন্য কিছু ভাবছিস তাই না? তারা কি হয়েছে বলতো, আমার কাছে কিছু লুকোবি না। দেখো মামনি, বাবা চিরটা কাল আমাকে ভুল বুঝে গেছে, চিরটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করে গেছে। কিন্তু এখন তো স্যামকেও ভুল বুঝছে। যাকে এত বিশ্বাস করতো এখন তাকে। হ্যাঁ দিদিভাই, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না তো। সমুদ্রের জন্য আমার খুব খারাপ লাগছে মা। আপনি জানেন না, সোলার প্রজেক্টটা আদি আর সমুদ্রর নামে নিচ্ছে না। মানে? হ্যাঁ মা। আমার আমার আর কিচ্ছু ভালো লাগছে না জানো। আদি যা খুশি তাই করুক। কবে যে আমাদের বাড়িতে একটু শান্তি ফিরে আসবে আমি তাই ভাবছি। দেখবেন মা, দিদি যেদিন তারার মেয়ে হয়ে এই বাড়িতে ফিরে আসবে, সেদিন আমাদের বাড়িতে শান্তিও ফিরে আসবে। হ্যালো আদিদেব বাবু, আমি আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেননি। এখন বুঝতে পারছেন তো? দীনবন্ধু বাবু, আপনি কি বলতে চাইছেন ক্লিয়ারলি বলুন। ক্লিয়ারলি তো বলছি আদিদেব বাবু, আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমি কি করব? আপনার বাড়িতে তো দোল পূর্ণিমা পালনের বিশাল তোড়জোড় শুরু হয়েছে শুনলাম। তাই? কিন্তু আমি তো এই বাড়িতেই আছি, আমার কাছে তো সেরকম কোনো আপডেট নেই। তাহলেই বুঝুন আপনার নাকের ডগায় সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিছু জানতে পারছেন না। তাহলে মনে হয় আপনি এটাও জানেন না যে সন্ধ্যার সঙ্গে আপনার স্ত্রী দোল পূর্ণিমা উপলক্ষে জিনিস কেনাকাটা করতে বেরিয়েছে। দেখুন, আমার তো মনে হয় আপনার বাড়িতে আপনার কথাই শেষ কথা হওয়া উচিত, কিন্তু সেটা কি হচ্ছে? কেউ কি আপনার কথা শুনছে? আচ্ছা, আপনি কেন ভুলে যাচ্ছেন যে আপনি কলকাতার নাম্বার 1 বিজনেসম্যান? আপনার একটা রেপুটেশন আছে। ভেবেই খারাপ লাগছে যে আপনারই বাড়িতে আপনার কোনো সম্মান নেই। আপনি প্লিজ একটু চুপ করবেন। চুপ করেই তো আছি, কিন্তু আর কতদিন এভাবে চুপ করে থাকবো বলুন তো? আপনার উপর আমার মায়া হচ্ছে। আচ্ছা, আপনি ভাবতে পারছেন যে ওই মেয়ের ঔদ্ধত্য কত বেড়ে গেছে? আপনার গোটা পরিবার ওই মেয়েটার কথায় উঠছে বসছে। এখনো সময় আছে আদিদেব বাবু, সাবধান হন, না হলে আর কদিনের মধ্যে পরিস্থিতি আপনার হাতের বাইরে বেরিয়ে যাবে আর আপনার কিচ্ছু করার থাকবে না। যেভাবেই হোক বাড়িতে যেন দোল পূর্ণিমা পালন না হয় সেটা দেখুন। এবার আপনি আমার কথা শুনবেন কি না শুনবেন সেটা আপনার উপরে। তবে একটা কথা ভেবে দেখবেন, আমি কিন্তু আপনার ভালো চাই, তাই না? রাখলাম।
কোথায়? জানি না বাবা, মাকে তো আমিও খুঁজছি। মা, মধুজা কোথায়? জানি না তো। সত্যি জানো না মধুজা কোথায়? ওমা, আমি তোকে মিথ্যে কথা বলবো কেন? সেটা তুমি জানো। তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলছো। তোমরা খুব ভালোভাবে জানো যে মধুজা কোথায় গেছে, কোথায় আছে। আর তোমরা যদি ভেবে থাকো এই বাড়িতে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, সেটা কিন্তু ভুল ভাবছো। আমি খুব ভালো করে জানি মধুজা কোথায় গেছে। জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন? শোন আদি, তুই কিন্তু আমার সঙ্গে এইভাবে একদম কথা বলবি না। দিনের পর দিন তোমরা ওই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ, সেটা আমি মুখ বুঝে মেনে নিচ্ছি। এটা হতে পারে না মা। আর কার পারমিশনে মধুজা দোল পূর্ণিমার বাজার করতে গেছে? আমাকে বলেছে? আমাকে বলে গেছে? আর শোনো, ওই মেয়েটার প্রেজেন্সে যদি কোনো সেলিব্রেশন হয় সেটা আমি কিন্তু মুখ বুঝে মেনে নেব না। আমি কিন্তু চুপ করে থাকবো না। তুই কখন চুপ করে থাকিস বলতো? কখনো তুই চুপ করে থাকিস না। তুই তো বলেছিস যে দিদিভাইয়ের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তাহলে দিদিভাই কি করছে না করছে তাতে তোর কি? শোন আদি, প্রত্যেক বছর আমরা যেভাবে দোল উৎসব পালন করি এবছরও তাই করব।